জয় মাতাজি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি संजय दा। तो जो माँ के दीवाने हैं वो माँ के बगैर अक्सर कभी कभी रोया करते हैं। मुझे भी जब लगता है कि माताजी আমার দিকে তাকাচ্ছে না, আমার দিকে ধ্যান দিচ্ছে না, সেটা খুব কম হয়, মিথ্যে কথা বলবো না ভাই। সব সময় ওই ये বলে না, একটু পেলে আরো আবদার বেড়ে যায়, আরো বেড়ে যায়, লোভ বেড়ে যায়। तो उनके बगैर सचमुच मन उतावला सा हो जाता है। কি হলো মাতাজি, তুমি দেখছো না কেন? তোমার তো হাজারটা চোখ, হাজারটা তোমার দৃষ্টি, তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না? গরিব ভক্ত সঞ্জয় দা। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান করা যাবে বিভিন্ন কারণে, করা যাবে বিভিন্ন বিষয়ের, করা যাবে কিছু কিছু সত্যিকারের ঘটনা, যেগুলো অবশ্যই আমি তো আর অন্য জায়গায় নয়তো নিজের বাড়িতে থাকবো, আর নয়তো নিজের চেম্বারে থাকবো। তো বিভিন্ন লোকেরা এসে আমাকে বিভিন্ন কথা বলে, কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেরকম আজকে একটা ভদ্রলোক 10 বছর পরে আমার কাছে আসে আর আমাকে বলে যে সঞ্জয় দা, আপনার মনে নেই কিন্তু আমার মনে আছে যে আমি আপনার কাছে এসেছিলাম, এবং তখন আমার একটা সরকারি চাকরির বিশাল একটা একটা কানেকশন, বিশাল একটা যোগাযোগ ছিল, এবং সবাই জানতো যে আমার বাড়ি বলুন, আমার আত্মীয় সবাই জানতো যে আমি এই চাকরিটা পাবো। কিন্তু যখন আমি আপনার কাছে এলাম, আপনি আমাকে বললেন এই সরকারি চাকরি হবে না তোমার, আমি কোনোভাবে সেটা আমি মানতে পারলাম না, বিশ্বাস করলাম না। কিন্তু সত্যি সঞ্জয়, আর আপনি আমাকে বললেন যে তুমি সরকারি চাকরি তো দূরের কথা, তুমি চাকরি পর্যন্ত করবে না, তুমি ব্যবসা করবে। বলে সঞ্জয় দা ঠিকই কথা, আমি বিগত 10 বছর ধরে আমি ব্যবসাই করছি, এবং জীবনে আমি কোনো দিকে পেছন দিকে তাকাইনি। ভদ্রলোকের চালের ব্যবসা, ভেবে দেখুন, তার মানে মহামারীতেও ও কিন্তু ওর কাজের কোনো ক্ষতি হয়নি। আজকে সে তার ছোট্ট মেয়ের ব্যাপারে এসেছিল, তাকে সবই বললাম, সে স্বীকার করলো, না সঞ্জয় দা এবার আমার মেয়ের জন্য কিছু একটা ভালো করুন, আর সত্যি সত্যি বলুন যে কি তার জীবনে ঘটতে পারে, যেভাবে আপনি আমাকে এতদিন আগে আপনি আমাকে বলেছিলেন। अजीब है ये दुनिया, सब কিছু এখানে ঘটে, অনেক কিছুই ঘটে, অদ্ভুত ঘটনাগুলো ঘটে, বাস্তব অদ্ভুত ঘটনা, বাস্তব। গতকাল একটা মেয়ে বেরামপুর থেকে এসেছে, সে একটা জটক বিচার করিয়েছে আমার কাছে এসে, একটা ছেলের সঙ্গে একটা জটক বিচার। আমি ছক দেখে বললাম, আরে এটা কি এটা জটক বিচার কিসের? আমার তো মনে হয় না এই ছেলেটা তোমার সঙ্গে বিয়ে করতেও রাজি আছে কিনা। আমি এই ধরনের কথা বললাম। বলে আপনি দাদা ঠিক বলছেন, এখনো আমাদের মধ্যে কোনো বিয়ের কথাবার্তাই হয়নি। মানে সে আমার জাস্ট একটা দূরপক্ষে একটা বন্ধু, স্কুলবেলা কলেজবেলা থেকে, কিন্তু বিয়ের কথাবার্তা হয়নি। আরে তুই জটক বিচার করিয়েছো কেন? বলে জাস্ট একটা মনে শান্তির জন্য, যে ওর সঙ্গে আমার মিলটা কেমন। আচ্ছা বেশ, কিন্তু আদৌ কি ছেলে তোমাকে বিয়ে করবে? আমি বলতে পারছি না সঞ্জয়। আচ্ছা, কারণ ছেলের ছক বলছে যে তার বিয়েই নেই, আর তোমার ছক বলছে তোমার বিয়ে আছে। যে কারণে আমি জোর গলায় তোমাকে বললাম
যে প্রস্তাবটা তো ছেলের দিক দিয়ে আসেনি তোমার কাছে। তখন যখন আমি বললাম এত কথা এর আগে এই ধরনের কথা কোনোদিন শুনেছো? বলে না সঞ্জয় দা, যে কারণে বেরামপুর থেকে আপনার কাছে এসেছি। ভাই জান না পেচান বিন মুলায় মেহমান, আব ক্যা করে। ঠিক আছে, চেষ্টা করা যাবে, যেহেতু তোমার ওর সঙ্গে একটা কথাবার্তা একটা আলাপ আছে, দেখা যাক একটা কিছু করে যদি তাকে তোমার দিকে আমরা টানতে পারি, আকর্ষিত করতে পারি, এবং তারপরে প্রস্তাব। আগে যেটা তুমি আজকে অনুভব করছো তাকেও তো সেটা অনুভব হতে হবে। আরে ভাই, প্রেম ভালোবাসা তো একতরফি বলে কিছু নেই রে বাবা। অদ্ভুত ধরনের ঘটনা। ভদ্রলোক এসছে আজকে নিজের দিদির সঙ্গে। ভদ্রলোকের বয়স 40-41। তোমার তো বিয়ে হয়নি ভাই? না দাদা, হয়নি। মন যেন বলছে তুই ব্যবসা করো। বলে হ্যাঁ দাদা, আমি ব্যবসা করি। আমি বললাম যে বাড়িতে থাকো, সেটা হয়তো তোমার নিজের বাড়ি নয়। তখন বলছে না দাদা, আমার বাড়ি। শুনুন, তোমার বাড়ি? আমার মনে হয় না এই মুহূর্তে মালিকানা তোমার হাতে আছে। বলছে না, ব্যাংক লোন চলছে। ঠিক আছে, এই সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তি নেই, এবং মনে রাখবে আমার কথা, এই বাড়ি হয়তো তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে। তেমনই এক পরিস্থিতি চলছে, তেমনই একটা টের বা আভাস তুমি পাচ্ছ। একদম ঠিক বললেন সঞ্জয়, কিন্তু আমি চাই না। আমি বৃদ্ধা মা বাবাকে কোথায় নিয়ে যাব? আমার কাছে বিকল্প নেই। আমার ব্যবসা আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে। প্রচুর টাকা বাজারে আমি পাচ্ছি না। আমি বললাম তোমার বাড়ির ওপরে, তোমার এই ফ্ল্যাটের ওপর একটা কুদৃষ্টি আছে একটা মহিলার, যার গায়ের রং খুব একটা ফর্সা নয়। বলে দাদা, আমিও কিন্তু সন্দেহ করছি। আমি একটা অক্ষর লিখলাম একটা কাগজে, এই যে ছুঁয়ে বলছি ভাই মাতাজি, পেছনে আমার সামনে পেছনে সব জায়গা মাতাজি, মানে আমি একটা অক্ষর, একটাই অক্ষর লিখলাম, আর বললাম সেই মহিলার নাম কি এই অক্ষর দিয়ে স্টার্ট? বলে হ্যাঁ, শম্পা। কুদৃষ্টি, कुनजर। अरे ऐसे ही थोड़ी ना बोलते हैं बुरी नजर वाले तेरा मुंह काला। नजर কুদৃষ্টি সবাই কিন্তু আপনার উপরে ফেলতে পারে না, এক। আর সবাই কিন্তু কুদৃষ্টির শিকার নাও হতে পারে। দুটো কথা যাতে মনে থাকে। সবার মধ্যে সেই কুদৃষ্টি ব্যাপারটা নেই, সবার মধ্যে নেই। আর সবাই অনেকটা সেটা স্বাভাবিকভাবে তারা ঠেকাতে পারে, অনেকরা পারে না, যে কারণে এই যে দুর্দশা। ছেলের বিয়ে হচ্ছে না, ব্যবসার অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, ছেলে মার অপারেশন করাতে পারছে না অর্থ কড়ির জন্য। দেখুন কি কি ধরনের কাজ হয়, মানে কি কি ধরনের দুনিয়াতে কি সব ঘটে। ছেলে থাকে মা বাবার সঙ্গে কোনো একটা দূর গ্রামগঞ্জে। ছেলে আমাকে বললো, দাদা আমার কিছু সরস্বতী পুজোর দিনে বাড়িতে একটা পুজো হয়, বেশ কিছু লোককে আমরা খাওয়াই। তো হঠাৎ করে দেখি বসার ঘরের মধ্যে কি এই নম্বরগুলো লেখা আছে। কি
কিছু নম্বর লেখা ছিল, মানে 1 2 3 4 5 6 7 9টা নম্বর আলাদা আলাদা। সে ওই যে নম্বরগুলো হয় না, যে কোনো দিক দিয়ে দেখলে একই নম্বর বেরোয়। তো আমি দুম করে দেখলাম যে নম্বরটা মানে যোগ করে যেটা বেরোচ্ছে সেটা হলো কেতু। তাই বললাম, আমি ওকে বললাম, আচ্ছা তুমি হয়তো জানো যে কেতু করে রক্ষা, আর এই রক্ষাকে নষ্ট করার জন্য কেতুরই কিন্তু ব্যবহার এক এক সময় মানুষ করে। কেননা বলে না, লোহা লোহে কো কাটতা है। বলছে দাদা আর বলবেন না, 3 দিন আগে আমি পড়ে গেছি, ইয়ং ছেলে, মা অসুস্থ, বাবা অসুস্থ, কোনো দিক দিয়ে কোনো কিছু হচ্ছে না। এখন সেই নম্বরটা আমি কি করব কি না আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তুই পাগল, আগে সেই নম্বরটা তুই মুছে দে, জল সার দিয়ে একদম মুছে দে, তারপর যা ব্যবস্থা করতে হবে করা যাবে। অদ্ভুত, মানে কি কি হচ্ছে, কি সব হচ্ছে কল্পনা করা যায় না। মানুষ যে নিজের জীবন নিয়ে এগোবে সেটা না ভেবে যে বেচারা বা বেচারি এগোচ্ছে তাকে কিভাবে, তার জীবনে কিভাবে বাধা দিতে হয় বা তার সর্বনাশ চাইতে হয়, ঘটনা রাখে হরি মারে কে। কিন্তু আবার তো আর একটা কথাও তো আছে, একটা মানুষই মানুষের ক্ষতি করতে পারে, একটা মানুষই মানুষের ক্ষতি করতে পারে। আর শাস্ত্র, আমি তো আমার কাছে যা বই, যারা জানে আমার, মানে বিশাল বিশাল ধরনের বই, এমন এমন বই আছে যার মধ্যে লেখা আছে কি করলে কি হতে পারে, কি করলে কি হতে পারে, কি করলে কি হতে পারে, এইসব ব্যাপারগুলো সব দেয়া আছে। ভাই নিশ্চয়ই কোনো মহাপণ্ডিত লিখেছে কোনো এক কালে। নিশ্চয়ই লিখেছে। মানুষ হঠাৎ করে একটা তুঙ্গস্থ স্থল থেকে হঠাৎ করে পড়ে যায়, তারা বলে বলে দাদা পকেটে সবসময় 5-10 লাখ টাকা থাকতো, আজকে আপনার এই অল্প টাকার প্রতিকার নিতে আমার কষ্ট হচ্ছে। কি যে হয়ে গেল। আমরা অনেকবার বলি না এই লোকটা এরকম করবে, সেই लोगटा করছে না। বলে না, कोई भी अपनी माँ के पेट से चोर डाकात হয়ে কিন্তু জন্মায় না, কেউ নয়, যা হয় দুনিয়াতেই হয়, যা ভালো মন্দ খারাপ whatever I don't know, সবই দুনিয়াতেই হয়, সব সব ভালো খারাপ চমৎকার এগুলো সব এই দুনিয়াতেই ঘটে। ঠাকুরের দয়া যদি পেতে হয় তাহলে এখানে থেকেই আপনি পাবেন, তার জন্য আপনাকে হিমালয়ে যেতে হবে না, একদমই না। আপনাকে ধ্যানেও বসতে হবে না। এটা আমি মনে করি, কেন আমি মনে করি যেটা সব থেকে জরুরি মানুষের, তাকে তার আপ্রান্ত চেষ্টা, সে নিজে ঢাক বাজালে কথা নয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মন, আর কিছু না। পরিষ্কার পরিচ্ছন্ন মন দিয়ে আপনার কর্তব্য, দায়িত্ব পালন, কর্ম, আমার মনে হচ্ছে সেই এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে
যদি এগুলো করা হয়, আমার মনে হয় না কি মার নেই ভাই। বাস, এটা আমার জীবনের অভিজ্ঞতা। আমরা কেউ সাধু নয়, আমরা কেউ মহাপুরুষ নয়, একদমই না, আমরা নয়। কিন্তু আমরা মানে লিস্ট আমরা যে করতে পারি, যে আমরা যা কাজ করব সেটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন মন দিয়ে আমরা করব। যেটাই করব, বলবো, শুনবো, নিশ্চয়ই আমরা সেই অনুমতি কাউকে দেব না যে আমাদের মাথার ওপরে সে নোংরা ফেলে দেয়, আমরা চাইব না। নিজের রক্ষা আমরা সব সময় চাইব, নিজেকে গার্ড আমরা সব সময় দিতে থাকব, যেটুকুনি সম্ভব, যেটুকুনি বাস্তব, যেগুলো শাস্ত্র বলে এসছে। আমি বলছি অনেক কিছু, অনেক অনেক মানে এই দুনিয়াতে আমার পেশায় বা আমাদের পেশায় থেকে আমরা কী সব দেখেছি, অনুভব করেছি, আর আপনারা জানেন, আপনারা দেখে আমাকে বুঝতে পারেন যে আমি প্রচণ্ড যুক্তিবাদী মানুষ। আমি যে মাকে আমি মানি, ওনাকেও মানার আগে আমি যুক্তি খুঁজেছি। আমি খুঁজিনি, মানে উনি হয়তো সেই যুক্তি আমার সামনে উপস্থাপনা করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি কেউ নয়, আমি খুবই ছোট, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যুক্তি ছাড়া কথা বলতেও চাই না, শুনতেও চাই না, মানতেও চাই না। কথার মধ্যে কিছু যুক্তি হতে হবে। শুনুন, চমৎকারের পেছনেও যুক্তি থাকতে হবে। চমৎকারের পেছনেও যুক্তি, চমৎকার ঘটে এবং তাদের সঙ্গে ঘটে যারা বিশ্বাস করে চমৎকারকে, তার পেছনেও দরকার যুক্তি। আজকে একজন এলো, 8খানা রত্ন, 7টা গ্রহের 8খানা রত্ন, মানে একটা এক্সট্রা পড়েছে। জ্যোতিষী বাবু বলেছে তুমি এটা 8 রতি নয়, এটা তুমি কোনোভাবে 16 রতি করে দাও। আচ্ছা তুমি এক কাজ করো, গলায়, বাজু, কোমরে তুমি আরো 100টা পাথর পড়ে নাও। আচ্ছা সব থেকে আগে তোমার সঙ্গে আমি কথা তখন বলবো যখন তুমি এই সব পাথরগুলো যখন আগে তুমি খোলো। সব গলায় খুব কম না করে 12খানা ঠাকুরের কবজ, খানা। ভাই তুমি কাকে মানো ভাই? না, শিবকে খুব ভালোবাসি, প্রচন্ড মানি, মা তারাকে খুব পছন্দ করি। अच्छा भैया, अगर जिंदगी में एक देवी या देवता को अगर आप ठीक मतो अपनी যদি তার পূজা আচ্ছা বলুন, তার ধ্যান বলুন, তাকে প্রসন্ন করা বলুন, একজনকে যদি করতে পারলে আমি তো মনে করি আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এই 12খানা ঠাকুরের কবচ গলায়, কি আপনার কথা শুনবে ভাই? এত ভিড়ের মধ্যে মানে অদ্ভুত অদ্ভুত। আমি দেখেছি অনেক বাড়িতে গিয়ে দেখলাম ঠাকুরের আসনে, মানে তারা মনে হয় বাজার যখন যায় কোনো ঠাকুর দেখলে তারা কিনে এসে ঠাকুর আসনে বসিয়ে দেয়, নিজের ঠাকুর আসনে। আমি ঠাকুরকে খারাপ বলছি না, কিন্তু খুব বেশি ভিড় করবেন না। আমার তো মনে হয়, আমার যুক্তি বলে, আপনি অনেক লোককে যদি এক জায়গায় বসিয়ে দেন, কিছুক্ষণ পরে তাদের মধ্যে কেউ না কেউ তো বিরক্ত হবে নাকি হবে না? আপনি বলুন।
তাহলে আমি মানে এটা আমি দেখুন, আমি আমার কথা এই কারণে বলছি, কেন আজকে 24 বছর টিভিতে বসার পরে আপনাদের কাছে এতটা পরিচিত হওয়ার পরে আমার মনে হয় আমার কোন একটা জায়গায় বাকিদের থেকে একটু অধিকারটা একটু বেশি আছে বলা। আমি জীবনে একটা ঠাকুরকেই মেনেছি, বাস এই যে আমার মন্দিরে ওনারই শুধু ছবি পাবেন, আর কাউর। সবাইকে নমস্কার, সবাই সবাই সবার ঠাকুর যাতে ভালো থাকে, বাট তাদের আশীর্বাদ সবার উপরে যাতে, বাট আমি আমার কথা বললাম। আমার জীবনে একদিন সময় এলো, আমি খুব অল্প বয়স, আমারও সেই অভ্যেস হতো, ঠাকুর দেখলেই যেন আমি বাড়িতে নিয়ে আসি এবং সাজিয়ে দিই ঠাকুর আসুন। মনে করতাম বাহ এত। একদিন এমন একটা ঘটনা ঘটলো বা কথা শুনলাম, শাস্ত্রের কথা, আমি মাতাজি ছাড়া বাকি সবাইকে নিজে হাতে গিয়ে নমস্কার করে বিসর্জন করে দিলাম। দেখা যাবে কি হবে। আমি পেছন দিকে তাকাইনি সেদিনের পর। আমি হয়তো মন্দিরে চলে যাব, যে কোনো মন্দিরে চলে যাব আপনি যদি বলেন, কিন্তু নিজের নাম গোত্র দিয়ে আমি পুজো শুধু ওনার কাছে গিয়ে দেবো, বাস। আমি দেব না, সব কিছু করব। আমি চার্চেও যেতে পারি, আমি মসজিদেও যেতে পারি, আমি মন্দিরেও যেতে পারি, যে কোনো মন্দিরে চলে যেতে পারি, কিন্তু ওখানে গিয়ে আমি আমার নাম গোত্র দিয়ে আমি পুজো দেব না, নমস্কার করব। নাম গোত্র দিয়ে পুজো একমাত্র ওনার কাছে। কেন আমি মনে করি যদি আমি অন্য জায়গায় যদি হাত পাতি তাহলে ইনি যাতে না বিরক্ত হয়ে যান, এটা আমার যুক্তির কথা। আমি লেটস থিঙ্ক ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। উনি বলবেন আরে তোমাকে কি কমতি দিলাম জীবনে যে তোমাকে অন্য জায়গায় যেতে হচ্ছে, বলতেও পারে, ওনার রাইট আছে বলার, ওনার অধিকার আছে। বলছি আমি রীতিমতো ভয়ের চোটে আমি নাম গোত্র দিই না, আমার সব জায়গায় দিই না, ওনার কাছেই দিই। আর যারা আমার কাছে আসে তারা জানে যে আমি প্রথম ডে ওয়ান থেকে যে আমি কোন ঠাকুরকে মানি, কোন দেবীর আরাধনা করি। কেন করি আমার কাছে জবাব আছে, আর জবাব আপনাদের কাছেও আছে। এই যে বছরের পর বছর আপনারা আমাকে দেখছেন সব জায়গায়, এটাই তো প্রমাণ। কত এলো কত গেল, কোথায় গেল, কোথায় গেল? কিন্তু কেউ যদি সঞ্জয়দাকে পেতে চেয়েছে কোনোদিন, যেদিন থেকে পেশায় নেমেছি তারা সঞ্জয়দাকে পেয়েছে, কোনো বাহানাবাজি নয়। প্রথমে কি একটা অ্যানালিসিস করা ছকের, কি এটা তোমার আছে, এটা তোমার নেই না, কিন্তু আমার সেটা দরকার যেটা নেই। তার জন্য একটা প্রকৃত জ্যোতিষ চেষ্টা করতে পারে, वो दुआ कर सकते और दवा से बढ़कर दुआ। মাতাজি লোকটা একটু কষ্টে আছে এই কারণে, যদি আপনি কিছু করেন, এটাও তো ব্যাপার। মাতাজি হয়তো সবার ডাক শোনে না, হয়তো, আমি বলছি না আমার শোনে না, একদম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, কিন্তু ডাক সবার ঠাকুর কিন্তু অত সহজে শোনে না। দাদা আমার মা বলে গেল, যতদিন মাতাজির কৃপা তোর ওপরে থাকবে, আশীর্বাদ থাকবে, তুই এই পেশায় তুই এগিয়ে থাকবি সব সময়, মানে থাকবি তুই।
আশীর্বাদ, ওই যে দওয়া সে বড়কর দুয়া। আমি অন্তত কি, আমি মাতাজির কাছে দোয়া করতে পারি সবার জন্য, যে অন্তত আমার কাছে আসে। এবং বেশ একটা শ্রেণীর মঙ্গল হয়েছে বলে আজকে আমারও কিছু মঙ্গল হয়েছে। আর স্বাভাবিক, আপনি 10 জনে ভালো করলে আপনার কিছুটা তো ভালো হতে পারে। সেটা তো ভাই আপনি দেখে বুঝতে পারবেন। সিইং ইজ বিলিভিং। আজকেই কাউকে বলছিলাম, দাদা আমি যুক্তি ছাড়া এমনিতেই এই মাতাজির আমি 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 কিন্তু অন্ধবিশ্বাসী মানুষ নয়, আমি অন্ধবিশ্বাসী মানুষ আমি নয়। আমি যদি যুক্তি পেয়েছি তার জন্য আমি মাথা পেতেছি, আমি যুক্তি খুঁজে পেয়েছি তার জন্য। আর একবার নয়, দুবার নয়, কয়েকশো বার নয়, কয়েক হাজার বার নয়, কয়েক লাখ বার আমি মাতাজি আমাকে যুক্তি বুঝিয়েছে, ওনার উপস্থিতি আমাকে বুঝিয়েছে, উনি যে আছেন, ওই যে শক্তি আছে। I have every reason to believe. ভালো হলে জয় মাতা দি, খারাপ হলো ঠিক আছে মাতাজি, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করো, তুমি সব। মানে আমি আমার কথা বলছি। অনেকরা নিজের ঠাকুরের কাছে, নিজের দেবী বা দেবতার কাছে বলতে পারে, why not? बात तो एक कहावत है ही है, अगर सच्चे मन से चाहो तो भगवान भी मिल जाता है। এটা এই কথাটা আমি মানি, আমি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। আসুন দর্শক বন্ধু কথা বলি, নইলে আমার বকবক শেষ হবে না। মা ফোন পাঠাবো? জয় মাতা দি। হ্যালো হ্যালো, একটু কথা বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে প্রিয়াঙ্কা মিশ্র বলছি। বলো প্রিয়াঙ্কা, কার সম্বন্ধে জানবে? হ্যাঁ নিজের সম্পর্কে জানবো। নাম বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ 6-3-2003 সকাল 7:40। 2003 7:40 সকালে? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবু? কলকাতা। কলকাতা। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি, 20 বছর বয়স। মন যেন বলছে বর্তমানে লেখাপড়া চলছে তোমার প্রিয়াঙ্কা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো মানুষের লেখাপড়া নাও চলতে পারে, যাই হোক, প্রথম লেখাপড়া, দ্বিতীয় লেখাপড়া, আমার যতদূর মন বলছে এরপরে বেসিক এডুকেশন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে উচ্চ শিক্ষা অর্জন করারও মানসিকতা আছে তোমার, হ্যাঁ কি না? হ্যাঁ কি বলছেন? বেসিক এডুকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চ শিক্ষা অর্জন করার তোমার ইচ্ছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাও পূরণ হবে তোমার। আচ্ছা। সরকারি চাকরির কোনো যোগ নেই, আর চাকরির যোগ অবশ্যই আছে, বেসরকারি চাকরির যোগ অবশ্যই আছে। বিবাহ ভালো হবে এবং দাম্পত্য জীবন ও সুখময় এবং নিজের পছন্দ মতো বিয়ে হবে।
আমার কথার মধ্যে কিছু যুক্তি খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। আমি জানতে চাইছি যে মানে আমার কর্মযোগটা কবে থেকে শুরু হয়েছে? আগে উচ্চশিক্ষিত হও, তারপর তো কর্ম। আর দেরি আছে এখনো। মোটামুটি বলে দিচ্ছি, ঠিকভাবে কর্ম আরম্ভ হতে এখনো 10-20 2 বছর, প্রায় প্রায় 2 বছর পর। আচ্ছা। কিন্তু মনে রাখবে, প্রাইভেট সার্ভিস হবে, সরকারি চাকরি হবে না। আচ্ছা, আর এমনি কোনো খারাপ যোগ আছে? না, ভালো খারাপ তো সবারই থাকে ছকের মধ্যে, কিন্তু ঠিক আছে, তোমার তোমার ছক যে খুব একটা খারাপ আছে তা কিন্তু নয়। আমি মানি না। আমি মানি যে যে তেমন কোনো বড় আকারের বাধার মুখোমুখি এখনো তুমি হয়তো হওনি, তুমি ব্যক্তিগতভাবে। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিকই বলেছি, সেরকম কোনো বাধা নেই। না, তাহলে তুমি বলো, তাহলে তুমি বলো। এবং আজ পর্যন্ত অর্থকড়ির জন্য তোমার কাজ কোনোদিন আটকায়নি প্রিয়াঙ্কা, হ্যাঁ কি না? ঠিক। তাহলে तो भाई बता दिया। আমি কথা বলবো যুক্তি দিয়ে, আমি যুক্তি ছাড়া বলবো না। সহি হ্যায় গলত হ্যায় জ্যোতিষ শাস্ত্র বুঝবে সেটা। আমার কাজ জ্যোতিষ শাস্ত্র মাধ্যমে মাতাজি যেটুকুনি সামান্য একটু জ্ঞান বুদ্ধি দিয়েছে এই বিষয়ের উপরে, এগুলো ইস্তেমাল করে আমি যদি মানুষকে তার বর্তমান, তার অতীত, তার ভবিষ্যবাণী আমি যদি করতে পারি, অবশ্যই আপনি যদি অতীত বলতে পারেন, আপনি যদি বর্তমান বলতে পারেন, তাহলে সম্ভাবনা যে আপনার ভবিষ্যৎ আপনি ঠিক বলবেন। এটাই তো, এইভাবেই তো হয়। সঞ্জয় দাকে পেতে হলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। জয় মাতা দি। যান্ত্রিক গোলযোগ। আরেকটা ফোন পাঠাও। জয় মাতা দি। হ্যালো। হ্যালো, জয় মাতা দি। হ্যাঁ দিদি বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সর্বাণী ঘোষ বলছি। সর্বাণী, এবং তোমার জন্ম তারিখ বলো। 1/11/1996। 1/11/96। সময় যদি বলো। রাত 10টা 15, ব্যারাকপুর। ওকে, 10টা 15। কর্কট লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন মিথুন রাশি। দাঁড়াও বাবু 1 মিনিট। হ্যাঁ, জানি। হ্যাঁ ঠিক আছে, তুমি জানো, আমি তো জানি না ভাই, আমাকে তো দেখতে হবে। রাশিতে আসতে হবে, 1 মিনিট দাঁড়াও। ব্যারাকপুরে হয়তো নিজের বাড়িতেই থাকো। আমার মন যেন বলছে বেশ কিছু লেখাপড়া তোমার হয়েছে, হ্যাঁ কি না? আমি গ্র্যাজুয়েশন অবধি পড়েছি। ঠিক আছে, গ্র্যাজুয়েশন তুমি বেশ কিছু লেখাপড়া তুমি কমপ্লিট করেছো। এরপরে তুমি চাইলে করতে পারতে, আমি জানি না তুমি করনি কেন। যোগ্যতা অবশ্যই কিন্তু ছিল। এবং আমার যতদূর মন বলছে বর্তমানে তেমন কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই। না, আমি চাকরি করি না। সরকারি চাকরি হবে কিনা জানি না। কোনোদিন না, এই জন্মে হবে না।
আমি বলেই দিলাম তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই, কথাটা বললাম কি না? হ্যাঁ। তো চাকরি হলে কেমন চাকরি হবে? হ্যাঁ, প্রাইভেট চাকরি যদি তুমি করতে চাও তুমি খুব শিগগিরই পেতে পারো। তুমি তো সেই জাতীয় চেষ্টাই করনি, তুমি সেই জাতীয় যদি চেষ্টা করতে তুমি প্রাইভেট সার্ভিস 100% তুমি পেতে। হ্যাঁ, চেষ্টা করব। করবো মানে তুমি বেসিক্যালি তোমার মধ্যে প্রচন্ড আলসতা আছে, এই কথাটা তুমি আমার মানো কি মানো না? হ্যাঁ। তাহলে একটু তো ফুর্তি থাকতে হবে, ফুর্তি শক্তি থাকতে হবে বাবু। হ্যাঁ, নাকি সারা জীবন এইভাবে ঝিমিয়ে যাবে তুমি? না না। আর কিছু? কবের মধ্যে হবে? বিয়েটা কবের মধ্যে হবে? একটা তো যোগ ছিল, কিন্তু এরপর একটা যোগ বছর খানিকের পর, এখন না। এখন কোন যোগ চলছে? মানে খুবই শর্ট আছে, মানে মনে করো তুমি এপ্রিল 23 তারিখের মধ্যে যদি কিছু হয়ে গেলে ভালো, নইলে আর 1 বছর তারপর কিছু হবে না। মানে এপ্রিল 23 তারিখের মধ্যে বিয়েটা ফাইনাল হতে হবে, মাত্র এই যে এপ্রিল 23 তারিখ, মানে 50-55 দিনের মধ্যে হতে পারে কি? আমি কিন্তু জানতাম না, জানতাম কি? দেখুন দর্শক বন্ধু, দেখে নিয়েছেন, আর আর কিছু বুঝিয়ে লাভ নেই। माता जी का एक लाइन भजन करके फिर प्रोग्राम जो है वो खत्म होगा। हो तूने सुख दुख साथ निभाया, हर संकट से हमको बचाया। ओ माँ, मेरी माँ है, अम्बे माँ है, सबकी माँ ही तो है। मेरी माँ है, अम्बे माँ है, सबकी माँ ही तो है। जय माता।